নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অফ কলকাতাতে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে একটি অত্যন্ত কমন অসুখ এবং আমাদের কাছে খুব পরিচিত একটা অসুখ, মৃগী বা এপিলেপসি। এই মৃগী বা এপিলেপসি নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নিউরোলজিস্ট ডক্টর আশিস দত্তকে। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। নমস্কার। নমস্কার। এই যে প্রচলিত অসুখটা আমরা অনেকেই শুনেছি, অনেক দিন ধরে শুনেছি, মৃগী বা এপিলেপসি। প্রথমত জানতে চাইব যে মৃগী বা এপিলেপসি বলতে আমরা ঠিক কী বুঝবো? দেখুন, মৃগী বা এপিলেপসি আমরা যেভাবেই বলি না কেন, অসুখটার মধ্যে এই অসুখটা হয় বেসিক্যালি আমাদের ব্রেনে যে নিউরন রয়েছে বা নার্ভ সেল রয়েছে, সো কতকগুলো নার্ভ সেলের অস্থিরতার জন্য বা এক্সেসিভ ইলেকট্রিক্যাল ডিসচার্জ বলতে পারেন, বা আমি খুব বাংলায় বলবো তাদের অস্বাভাবিক অস্থিরতার জন্য। তার জন্য আমাদের শরীরে কিছু জিনিসের বহিঃপ্রকাশ হয়, কিছু বৈশিষ্ট্য দেখা যায়। যেমন কেউ হাত পা নিয়ে একটা খিঁচুনির মতো হয়, কারো হাত পা খুব শক্ত হয়ে যায়, কেউ অজ্ঞান হয়ে পড়ে যান। তো এই যে বৈশিষ্ট্যসমূহ দেখা যায়, এটা বেসিক্যালি ওই ব্রেনের নার্ভ সেল বা নিউরনের কোষগুলোর অস্থিরতার জন্য। সেটাই কিন্তু এপিলেপসি। এবারে আমি একটা খুব কমন জিনিসের কথা বলি। আমাদের মধ্যে না খুব ধারণা আছে যে কেউ অজ্ঞান হয়ে গেল বা তার একটু হাত পা শক্ত হলো মানে তার এপিলেপসি হলো। এরকম কিন্তু নয়। এরকম অনেক অসুখেই একটা মানুষের অজ্ঞান হওয়া বা হাত পা শক্ত হয়ে যাওয়া বা কিছুক্ষণ অসাড় হয়ে থাকা, সব ব্যক্তির অরিজিনটা ব্রেন, মানে ব্রেনের এই ইলেকট্রিক্যাল ডিসচার্জের জন্য হয়েছে। সেটাই হচ্ছে মৃগী রোগ বা মৃগী অসুখ। খুব মোদ্দা কথাই বললে, মৃগী রোগটা হচ্ছে আমার মস্তিষ্কের কিছু নিউরন যেগুলো নর্মাল ফাংশন করছিল, যদি কোনোভাবে অ্যাবারেশনস হয়, অস্বাভাবিক ইলেকট্রিক্যাল ডিসচার্জ হয়, তখন আমাদের মধ্যে যে বহিঃপ্রকাশ দেখা যায় তাকে মৃগী বলে। আপনি একটু আগে বললেন যে অজ্ঞান হয়ে যাওয়া বা পড়ে যাওয়া বা কনভালশন, এগুলো মানেই যে মৃগী তা কিন্তু নয়। স্পেসিফিক্যালি আমি জানতে চাইবো যে মৃগীতে কি কি লক্ষণ দেখা যায়? আমরা সিনেমায়, থিয়েটারে বা হচ্ছে গিয়ে প্রচারের সুবিধার্থে, এই যেমন আপনারা পৌঁছচ্ছেন এত লোকের কাছে, এখানে কমন যেটা আমরা বুঝি যে একটা মৃগী মানে এক ব্যক্তি, তিনি কিছুক্ষণ আগে পর্যন্তও ঠিক ছিল, হঠাৎ তার শরীরে একটা খিঁচুনির মতো দেখা দিল, তার অনেক সময় জিভ কেটে গেল, মুখ দিয়ে গ্যাঁজলা বেরোলো এবং সে কিছুক্ষণ হাত পা ছুঁড়ে তারপরে ধীরে ধীরে শান্ত হলো। অনেকের আবার ইউরিন স্টুলও পাস হয়ে যেতে পারে ডিউরিং এটা। তো এটা একটা মৃগীর লক্ষণ। এটা মৃগী। সো এক্স্যাক্টলি যদি কোনো পেশেন্টের অ্যাটাকের সময়ে জিভ কেটে থাকে বা জিভের সাইড যদি কেটে থাকে, তো সেটা একদম ডেফিনেটলি মৃগীই ছিল বলতে পারেন। বাট সেটা যদি সরিয়ে দিই, বাকি অন্যান্য বৈশিষ্ট্য, সবারই তো আর জিভ কাটবে না, তো বাকি অন্যান্য বৈশিষ্ট্যসমূহ হিস্ট্রি থেকে মৃগী ধরা যেতে পারে। এবারে ধরুন আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম বা আমি দেখলাম এক ভদ্রলোক রাস্তায় দাঁড়িয়ে আছে, বয়স্ক লোক, হঠাৎ সে অজ্ঞান হলো, দুবার দুটো ছোট জার্ক হলো। দেখুন, এটা কিন্তু মৃগী হতে পারে, আবার মৃগী না হয়ে তার হার্টের কোনো অসুখের জন্যও হতে পারে। হার্টটা হঠাৎ বন্ধ হয়ে গেল, তার থেকে ব্রেন সার্কুলেশন একটু কম হলো, তার জন্য হলো সিনকোপ বলি আমরা। সো তার জন্যও হতে পারে। সেটা পুরোটাই ডিপেন্ড করবে যে প্রথম হিস্ট্রি বা কী হয়েছিল, এক্স্যাক্টলি কী সিচুয়েশানে হয়েছিল, কোন বয়সে হয়েছে, কীরকমভাবে শুরু হয়েছে, কীরকমভাবে শেষ হয়েছে। যেমন আমি বলি, যেগুলো মৃগী, যেমন আমি বললাম এটা ব্রেন থেকে আসে। সো যখন ব্রেন সেলগুলো খুব অ্যাক্টিভ, তখন আমাদের শরীরে জার্ক হচ্ছে, হতে হতে এক্সজশন হবে, মানে ব্রেন সেলের ইলেকট্রিক্যাল ডিসচার্জ কমে যাবে, তখন ব্যক্তিটির জার্কগুলো কমে গেল এবং দেন ওই ব্যক্তিটি দে ফিল যে খুব এক্সস্টিভ, টায়ার্ড, উঠতে চায় না, একটু ঘুম ঘুম পাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে। কিন্তু যার মৃগী নয়, অন্য কোনো কারণে ধরুন কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়েছে, তার খিঁচুনি হবে না, আমি অজ্ঞান হওয়াটাকে ধরে বলছি, তার কিন্তু এইসবগুলো থাকবে না। তার যদি অন্য কোনো কারণে হয়, তার তো ব্রেন সেল এক্সস্ট করেনি, সুতরাং সে নর্মালি ওই কিছুক্ষণের জন্য কয়েক সেকেন্ড অজ্ঞান হয়ে বললো, না বাবা আমি ঠিক আছি, নিজেই বাড়ি যেতে পারবো। বাট মৃগীর ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ সে কনফিউজড, একটু ব্যাফেলড, চারিদিকে এরকম। এক্স্যাক্টলি মৃগী কত প্রকার এবং সেই প্রকারগুলো যদি আপনি আরেকটু ইলাবরেটলি বলেন।
মৃগী কিন্তু অনেক রকমের। একজন ডাক্তারবাবুর কাছে মৃগী মানে সে জানার চেষ্টা করে যে কোন ধরনের এপিলেপসি বা মৃগী হয়েছে। তো এটার জন্য এত কষ্ট কেন করা হয়? কষ্ট করা হয় এই জন্যেই যে একটা সময় ছিল যখন মৃগীর জন্য মাত্র কয়েকটাই ওষুধ পাওয়া যেত। এখন কিন্তু অনেক মৃগীর জন্য ওষুধ আছে। দেখুন, প্রত্যেকটা ওষুধ কিন্তু প্রত্যেক রকমের মৃগীর জন্য খুব ভালো নয়, খুব ভালো কাজ করে না। সো দেয়ার কুড বি 1 2 3 নাম্বার ওয়াইজ বেস্ট ওয়ান লাইক দোজ। সো আমি যদি মৃগী রোগটা কি জানতে পারি, তাহলে আমি তাকে বেস্ট ওষুধটা অফার করতে পারবো। সেকেন্ড হচ্ছে, মা বাবার ক্ষেত্রে একটা ইটার্নাল কোয়েশ্চেন যে আমার ছেলের যে মৃগী হয়েছে ডাক্তারবাবু, কতদিন ওষুধ খেতে হবে? সো আমি যদি মৃগীর প্রকারভেদটা বার করতে পারি, তাহলে কিন্তু প্রথম দিনেই বলে দেওয়া সম্ভব যে ওর ওষুধ কতদিন চলবে। সেটা একটা বড় জিনিস যে আমার জানা রইল যে সামনেটা কী, কিছুটা ভবিষ্যৎ দেখার মতো। অ্যান্ড থার্ড হচ্ছে আরেকটা বড় কোয়েশ্চেন যে কী কী প্রিকশনস নিতে হবে। হ্যাঁ, আগে না ছিল যে মৃগী হলেই বলা হতো দেখুন ছেলের কিন্তু মৃগী হয়েছে, ও যেন সাইকেল না চালায়, সাঁতার যেন না কাটে, ছাদে যেন না যায়, ঘুড়ি যেন না ওড়ায়, রান্না যেন না করে, মেয়ের বিয়ে দেওয়ার সময় ভাববেন, ছেলে মেয়ে হওয়ার সময় ভাববেন। দেখুন, এখন না ওই সময়টা আমরা ক্রস করে গেছি। হ্যাঁ, এখন ওসব নেই। এখন প্রত্যেক মৃগীর প্রকারভেদ অনুযায়ী হয়তো একটা বা দুটো দেখবেন রিস্ক ফ্যাক্টর রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পলের জন্য বলে দিই, একটা রকমের মৃগী আছে যেখানে রাতে ঘুম কম হলে অ্যাটাক হওয়ার প্রবণতা থাকে। তো তার জন্য কিন্তু শুধু রাতের ঘুমটাই ঠিক হতে হবে, তার জন্য কিন্তু বাকিগুলোর এত কিছু দরকার নেই যে করতে হবে না। এক ধরনের মৃগী আছে যেখানে ধরুন যদি লাইটটা কোনো কারণে ব্রেক হয়, তো তারপরে মানে ধরুন সূর্যের আলো আসছে, আমি হাত দিয়ে এরকম ব্রেক করলাম, তো তাহলে আমার কনভালশন হতে পারে। তো তাকে আমি বলবো যে না, কোনো নাটক, থিয়েটার, ডিস্কোথেকের এই লাইটগুলো যেগুলো জ্বলে এবং নেভে, এটা থেকে দূরে থাকুন। তাকে কিন্তু আমি রাতের ঘুমটা বলছি না। হ্যাঁ, সো একটা লোকের কিন্তু জীবনটা যতটা লিমিটেড ভাবা হতো, এখন কিন্তু লিবার্টি অনেক অনেক বেশি। সো এই জন্যই জানা দরকার যে আমার কোন রকমের মৃগী হয়েছে বা কি টাইপ অফ এপিলেপসি আই এম হ্যাভিং। তো দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ এপিলেপসি। ক্লাসিফিকেশনের জন্য একটা ইন্টারন্যাশনাল বডি আছে, তাদের গাইডলাইন অনুযায়ী এর ক্লাসিফিকেশান করা হয়। বাট করা হয় হচ্ছে পেশেন্টের কাছ থেকে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারি যে কী ধরনের অ্যাটাক হয়েছে। হ্যাঁ, এইখানেই সব থেকে ইন্টারেস্টিং যে শুরুটা হয় এখান থেকে। তো হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট এবং যে ব্যক্তি বা যিনি দেখেছেন তার থাকাটা খুবই জরুরি দরকার, কারণ তার মুখ থেকেই এটা শুনতে হবে, হর্সেস মাউথ থেকে, যে এক্স্যাক্টলি তিনি কি দেখেছেন। হ্যাঁ, আমরা খুব কমনলি যখন জিজ্ঞেস করি তখন প্রথমেই বলে ডাক্তারবাবু ওর না খিঁচুনি হয়েছিল। আর আমি খুব কমনলি বলি খিঁচুনি তো এইরকম হয়েছিল, তার আগে থেকে কি হয়েছিল বলুন তো। আসল ক্লুগুলো সেখানেই লুকিয়ে থাকে। হ্যাঁ, তখন উনি বললেন না না ডাক্তারবাবু, আগে না আপনি ঠিক বলেছেন, প্রথমে দেখলাম উনি চোখটা বড় বড় করে তাকালেন, তারপরে দেখলাম ঘাটটা এইরকম ডান দিকে ঘুরে গেল, তারপরে দেখলাম বড় অ্যাটাক হলো। এই যে শুরুটা উনি বললেন যে ঘাটটা আমার ডান দিকে ঘুরলো, দ্যাট গিভস মি অ্যান আইডিয়া যে ফোকাসটা পসিবলি লেফট ব্রেনে আছে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা ফোকাল সিজার, মানে এটা ব্রেনের একটা পয়েন্ট, জায়গা থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গাটা। তো তার জন্য ওষুধপত্র আলাদা হবে। সো এইরকম প্রত্যেক পেশেন্টের কাছে আমরা জানতে চাই যে কী ধরনের অ্যাটাক হয়েছে। খুব ব্রডলি যদি আমি বলি ধরুন, তাহলে দুটো হতে পারে। একটা কে বলে জেনারেলাইজ সিজার, মানে আমার প্রথমেই বড় খিঁচুনি হলো, সেটা হতে পারে যে আমার হাত পা টান টান হয়ে শক্ত হলো, তাকে বললাম টনিক সিজার। কারো হলো এরকম জার্ক হতে থাকলো, তাকে বললাম ক্লনিক সিজার। অথবা আর একটা হতে পারে, তাকে বলে ফোকাল সিজার। এটা গেল জেনারেলাইজড, মানে এটা পার্টিকুলার একটা অংশ, শরীরের একটা অংশে। সো আমি বসেছিলাম, লিখছিলাম, প্রেসক্রিপশন লিখতে লিখতে ফিল করলাম যে আমার ডান হাতটা কাঁপতে আরম্ভ করলো। তো আমার শুধু ডান অঙ্গটা, ডান হাতটাই কাঁপছে, আমার কিন্তু অ্যাওয়ারনেসটা আছে, মানে জ্ঞানটা আছে, আমি বুঝতে পারলাম, হাত দিয়ে চেষ্টা করছি থামাতে, থামছে না। সো দিস ইজ এক্সাম্পল যেটা একটা ফোকাল সিজার, মানে আমার শুধু হাতের মধ্যে থেকে এটা হয়েছে। সেরকম বাচ্চাদের একটা হয় ফেসের মধ্যে হয়, বাচ্চাদের মুখটা টানতে থাকে আর কথা বলতে পারে না, এরকম করছে, মা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারছে না, স্যালাইভাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটা এপিলেপসি, রোল্যান্ডিক এপিলেপসি বলে। তো ফেসিয়ালে হয় এপিলেপসি। আমরা প্রথমেই ভাগ করে নিলাম যে এটা জেনারেলাইজড না, এটা হচ্ছে কি একটা ফোকাল সিজার। কিছু সিজার আছে যেগুলো এই হিস্ট্রি থেকেই বোঝা যায়। যেমন ধরুন আমার কাছে এলো একটি ইয়াং মেয়ে, এসে বলল যে ডাক্তারবাবু আমার না পরশু দিনে একটা বড় অ্যাটাক হয়েছে, মা নিয়ে এসেছে। তো তাকে আমরা জিজ্ঞেস করি যে শুধু কি বড় অ্যাটাকটাই, তার আগে কোনো অসুবিধে? হি সিমেস নো, আমার তো কিছু অসুবিধে ছিল না। পার্টিকুলারলি যখন জিজ্ঞেস করা হয় যে সকালে উঠে কখনো মনে হয়েছে যে বডিতে এরকম চমকে ওঠার? ঠিক বলেছেন ডাক্তার, আমি যখন ব্রাশ করি আই ফিল যে বডিটা আমার এরকম চমকে ওঠার মতো হয়। একদিন তো হাত থেকে ব্রাশটা পড়েই গেল,
একদিন ভোরবেলা আমি পড়তে বসেছি, হঠাৎ দেখি পেনটা স্ক্রিবল করে যাচ্ছে পেপারের ওপরে। তো এই যে জার্ক, নড়ে ওঠা, এই যে চমকে ওঠা, পার্টিকুলারলি ইন দ্য আর্লি মর্নিং, একে বলে মায়োক্লনিক সিজার আর মায়োক্লনিক এপিলেপসি। ডিফারেন্ট টাইপের, আমার শুধু একটা অঙ্গের হতে পারে, শুধু ফেসের হতে পারে, আমার শুধুমাত্র এরকম জার্কটা হতে পারে। আবার বাচ্চাদের একটা কমন হয়, স্কুলের টিচাররা খুব কমনলি বলে, বা আমরাও বলি ডে ড্রিমিং লাইক এপিসোডস, মানে কিছুক্ষণের জন্য বাচ্চাটা এরকম চুপ হয়ে তাকিয়ে থাকলো, টিচার হয়তো পড়াচ্ছে, হয়তো তার নামটা ধরেও ডাকলো, কিছুক্ষণ চুপ করে থাকে, ইয়েস ম্যাম, হ্যাঁ, বা বন্ধুরা ডাকলো, তার মধ্যে হয়তো কয়েক সেকেন্ডের জন্য হারিয়ে যাওয়া। সো হারিয়ে যাওয়াটা অ্যাবসেন্স হওয়া। সো দিস ইজ কল্ড অ্যাবসেন্স সিজার, মানে ওই সময়টার জন্য অ্যাবসেন্ট হয়ে যাওয়া, মানে এনভায়রনমেন্ট থেকে। ও কিন্তু আনকনশাস নয়, খেয়াল করুন, কি না, তো ও আনঅ্যাওয়্যার অফ দ্য এনভায়রনমেন্ট, কোন এনভায়রনমেন্টটার আনঅ্যাওয়্যার। এবং খুব ইন্টেলিজেন্ট হলে বাচ্চারা নিজেরাও বুঝতে পারে যে আরে টিচার তো পড়াতে পড়াতে ম্যাথের সেকেন্ড লাইনটা ছিল, তো আমি থার্ড লাইনে দেখছি কেন, হ্যাঁ, হোয়াট এভার, লাইক দোজ সাটল জিনিস বাবা মাও খেয়াল করে। বা অনেক সময় বলে খুব অমনোযোগী বাচ্চা, সো অমনোযোগিতাটা কিন্তু অ্যাবসেন্ট সিজারও হতে পারে, এটা মনে রাখার আছে। তো অনেক স্কুলকে আমরা বুঝিয়েছি, অনেক টিচার বা অমুক আসেন বলে বলা হয়েছে যে এটা থেকেও বাচ্চাদের ধরা যায় যে একটা অ্যাবসেন্ট সিজার লাইক এপিসোডস। সো এটাও একটা কিন্তু এপিলেপসি। দেখুন, এ কিন্তু অমনোযোগিতার জন্য কিন্তু স্কুলে হয়তো ভালো রেজাল্ট করছে না, আমরা হয়তো ভাবছি বা গার্জেন ভাবছে, ওর কিন্তু একটা এপিলেপসি রয়েছে, যেটা ট্রিট করলে খুব সুন্দর রেসপন্স করে। অ্যান্ড একটা ভাবুন, একজন পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে যদি 30 বার এরকম অ্যাবসেন্ট সিজার হয় 30 টাইমস, তাহলে সে কিন্তু ভালো পারফর্ম করতে পারবে না। তো তার কিন্তু কোনো এর মধ্যে নেই যে তাকে ঠিকমতো ধরে নেওয়া, এই যে জায়গাটা, তো এটাও এপিলেপসি হতে পারে। সিমিলারলি যে অনেকেই থাকে, বাচ্চাদের দেখবেন চোখ পিটপিট পিটপিট করছে কিছুক্ষণ, হ্যাঁ, এই আইলিড মায়োক্লোনিয়া এরকম করা, হ্যাঁ, এই জায়গাটা। তো এই আইলিড মায়োক্লোনিয়াও কিন্তু একটা সিজার হতে পারে। তার মানে এটা ভাববেন না কিন্তু কাল থেকে যে বাচ্চাকেই রাস্তায় দেখছেন চোখ পিটপিট করছে মানে তার এপিলেপসি আছে। আই এম জাস্ট গিভিং এক্সাম্পল যে এই জিনিসগুলো বোঝার আছে, যেটা হতে পারে। যদি আপনার মনে হয় বাচ্চাটি করে, তো যে ঠিক আছে, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা, ইজ ইট অ্যাবনর্মাল অর ইজ ডু ইউ শো। সো এটা হতে পারে। ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে অনেক সময় দেখবেন এক ধরনের এপিলেপসি হয়, তাকে বলে কমপ্লেক্স পার্সিয়াল সিজার বা ফোকাল সিজার উইথ ইম্পেয়ার্ড অ্যাওয়ারনেস। মানে সে কিছুক্ষণ হয়তো কাজ টাজ করছে, হঠাৎ চুপ করে গেল, স্থির হয়ে গেল, দিয়ে মুখের মধ্যে একটা চিবনোর মতন ঠিক শেষ হয়ে গেল। এই যে শুরু থেকে শেষ দেখুন, এটা কয়েক সেকেন্ড, 3-4 সেকেন্ড। সো হয়তো সামনের লোকটা ভাবলো, কী রে বাবা, মুখে কিছু নেই কিন্তু এরকম চিবনোর মতো কেন করলেন। এই যে চিবনোর সময়টা উনি কিন্তু আনঅ্যাওয়্যার, মানে কি হচ্ছে বুঝতে পারছেন না। তো এটাও এক ধরনের সিজার হতে পারে। তো আমরা দেখো অনেক রকমের। আবার ধরুন একটা লোক, যে বললাম দাঁড়িয়ে রয়েছে, ধপ করে পড়ে গেল, তো দুম করে, এটাও কিন্তু একটা সিজার অ্যাটাক হতে পারে, অ্যাটনিক সিজার্স, হ্যাঁ, মানে দুম করে পড়ে যাওয়া, বডির টোনটা চলে যাওয়া। তো সেটাও কিন্তু এপিলেপসি হতে পারে। তো এপিলেপসির ম্যানিফেস্টেশনস ভ্যারিড। একটা আমরা জিটিসিএস যেটা দেখানো হয়, সেটা সবাইকে অ্যাওয়্যার করার জন্য, সেটা খুব কমন বলে। এছাড়াও একটা বাচ্চার চোখ পিটপিট করা, একটা বাচ্চার অমনোযোগিতা, কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাওয়া, থেমে যাওয়া, অথবা সকালে উঠে জার্ক হওয়া, অথবা ফেস টুইচ করা, কথা বলতে না পারা জ্ঞান থাকলেও, অথবা আপনার কিছুক্ষণ এরকম চিবনোর মতো করা, বা হাতে কোনো কিছু নিয়ে ব্যাফলিং করা কিছুক্ষণের জন্য, হ্যাঁ, এগুলোও কিন্তু এপিলেপসি হতে পারে। হঠাৎ করে দুম করে পড়ে যাওয়া, বা চলতে চলতে এরকম জার্ক হয়ে যাওয়া, অল দিজ আর ডিফারেন্ট টাইপ অফ এপিলেপসি। সো অনেক রকমের এপিলেপসি আছে, আবার রাতে ঘুমের মধ্যেও হতে পারে ধরুন। তো ডিফারেন্ট টাইপ অফ এপিলেপসি আছে। এই হিস্ট্রিটা পাওয়া উচিত যে কোন ধরনের, এবং তারপরে আমরা বিল্ড করি। কীরকমভাবে বিল্ড করা হয় একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় খুব ক্লিয়ার হবে। ধরুন এই মেয়েটির কথা যার বলছিলাম, একটি ইয়াং মেয়ে, 14 বছর বয়স, চেম্বারে এলো, মা নিয়ে এলো, তার দিন 7 আগে একটা বড় জার্ক কনভালশন হয়েছে। সো এই বড় জিটিসিএস মানে এপিলেপসি আমি জানলাম, বাট আমার দায়িত্ব কিন্তু ওখানে শেষ নয়। আমার দায়িত্ব টাইপ অফ এপিলেপসি আর কি আছে, বা এক্স্যাক্ট সিনড্রোম কি সেটা জানা, বা কী ধরনের। তো আমার জিজ্ঞাসা শুরু হলো যে সকালবেলায় উঠে কি জার্ক হতো। তো হ্যাঁ, মেয়েটি বললো যে হ্যাঁ, কিছুদিন আগে খেয়াল করছি ডাক্তারবাবু, আমার সকালে উঠে না মাঝে মধ্যে, পার্টিকুলারলি আর্লি মর্নিংয়ে উঠলে 2-1 এরকম শরীরে জার্ক হয়। তাকে আবার জিজ্ঞেস করালো যে কিছুক্ষণের জন্য হারিয়ে যাও, সে বললো না। পাশ থেকে মা বললো, ডাক্তারবাবুটা ভালো বলেছেন, ওকে এখন কিছুদিন থেকেই খেয়াল করছি যে ও না মাঝে মধ্যে কিরম অমনোযোগী হয়ে যায়। সো দোজ আর অ্যাবসেন্স এপিলেপসি। সো এই মেয়েটি, যে একটি 14 বছরের মেয়ে এলো, যার একটা বড় কনভালশন,
জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার হয়েছে, তার ওই রকম জার্ক মানে মায়োক্লনিক সিজার আছে, তার ওই রকম অ্যাবসেন্ট সিজার আছে, তো তাহলে এইটা একটা গ্রুপে পড়ে। এই গ্রুপটাকে বলা হয় ইডিওপ্যাথিক জেনারেলাইজড এপিলেপসি, মানে ওই ক্লাসিফিকেশন অনুযায়ী। তার সাবগ্রুপে এটা পড়ে জুভেনাইল মায়োক্লনিক এপিলেপসি। নামেই সব আছে, জুভেনাইল মানে 10 থেকে 17 বছরে শুরু হয় যে এপিলেপসি, মেয়েটি 14 বছরের। মায়োক্লনিক মানে এই জাগটাকে মায়োক্লোনাস বলে, হ্যাঁ, মায়োক্লনিক এপিলেপসি। সো ওয়ান্স ইউ নো দ্যাট সি ইজ হ্যাভিং জেএমই, নাও এখন আপনার কাছে এই যে 14-15টা ওষুধ আমাদের হাতে রয়েছে, তার মধ্যে থেকে আপনি জেনে গেলেন বেস্ট ওষুধ ওর জন্য 3টে। তাহলে দেখুন কত ইজি হয়ে গেল। সো আমার জন্য জানা হলো 3টে ওষুধ বেস্ট। এবার 3টের মধ্যে উনি যেহেতু মহিলা, সুতরাং একটি ওষুধ আছে যেটা মহিলাদের দিতে গিয়ে আমরা সাধারণত একটু স্কেপটিক্যাল থাকি, কারণ একটু চুল উঠতে পারে, একটু ব্রণর মতো হতে পারে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হতে পারে, তো আমরা সেগুলো চাইবো না। হ্যাঁ, তো অ্যাটলিস্ট 2টো ওষুধের মধ্যে। তো নাও ইউ নো দ্য বেস্ট মেডিসিন ফর হার। এবারে নেক্সট কোয়েশ্চেন মায়ের, কতদিন ওষুধ চলবে না? ইউ নো জেএমই যখনই ডায়াগনোসিস করছেন তার ট্রিটমেন্ট ডিউরেশন হচ্ছে লাইফ লং, মানে সারা বছর, সারা জীবন চলবে। তো আপনি অ্যাটলিস্ট প্রথম দিন থেকে পারসুয়েট করতে পারবেন যে দেখুন ইউ ক্যান রিড ইট ইন সামওয়্যার এলস, আপনিও একটু পড়ুন, দেখুন জেএমই আছে আপনার মেয়ের, ওকে সারা জীবনই ওষুধ খেতে হবে, খুব বিনাইন এপিলেপসি, একদম ভয় নেই, স্বাভাবিক লাইফ কাটাবে, এভরিথিং হবে একটা মহিলার জীবনে যা যা ভাবা যায়। সো লাইক দোজ। কী কী প্রিকশনস, এত কিছু তো বলতাম, এই করবে না ওই করবে না। জেএমির জন্য শুধু হচ্ছে রাত্রিতে জাগলে পরে জেএমই হওয়ার ভয় থাকে, মানে ঘুম কম হলে। সো আমার জন্য ওর অ্যাডভাইস থাকবে যে রাতে যেন একটা অ্যাডিকুয়েট স্লিপ থাকে, আর খুব বেশি ফিজিক্যালি ফেটিক মানে একদিনে প্রচুর কাজ করলাম ক্লান্ত হলাম সেরকম। তো আই উইল সে 2 থিংস, যে একদম রাত্রি জায়গাটা বন্ধ একটু রাখো, রাতে যেন অ্যাডিকুয়েট ঘুম হয়, আর তুমি যেন একদিনে খুব বেশি কাজ করবে না। তো এই মেয়েটির কিন্তু লাইফ লিমিটেশন অলমোস্ট নেই। তো এটাই বোঝার আছে যে একটা সময়ে যার এত লিমিটেশন ছিল, সো আমরা কী করে ডিরাইভ করি, কী করে একটা জায়গায় পৌঁছলাম। একটা এপিলেপসি নিয়ে এলো, সেখান থেকে আমরা পৌঁছলাম না মেয়ের একটা জেএমই আছে, এবং জেএমইর বেস্ট ওষুধে পৌঁছলাম, কতদিন ওষুধ খাবে বলে দিতে পারলাম, এবং তার কী কী প্রিকশন নিতে হবে, হলে আর অ্যাটাক হবে না সেটাও বলতে পারলাম। সো আমার মনে হয় এটাই এখন এপিলেপসির বিউটি ট্রিটমেন্টে, যে লোক এটাই মানে আমরা চাই যে সবারই জন্যই এই একটা অফার করা, যে এক্স্যাক্ট কী আছে না আছে। সো ডিফারেন্ট টাইপের মৃগীর জন্য ডিফারেন্ট, আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা বলে রাখলাম। ভীষণ সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করলেন ডাক্তারবাবু। এবার আমার একটা প্রশ্ন আছে আপনাকে, যে এপিলেপসি কোন বয়স থেকে শুরু হতে পারে এবং কত বয়স পর্যন্ত মানে মানুষের মধ্যে সেই ম্যানিফেস্টেশনটা ধরা পড়তে পারে? দেখুন, মৃগী রোগ একটা মানুষের লাইফ স্প্যানের যে কোনো সময়ই হতে পারে, মানে ইনফ্যাক্ট জন্মের 1 সেকেন্ড পর থেকে শুরু করে মৃত্যুর 1 সেকেন্ড আগে ইউ ক্যান হ্যাভ ইউর ফার্স্ট অ্যাটাক, মানে প্রথম অ্যাটাকটা হতে পারে। বাট আপনি অ্যাবসলিউটলি রাইট, দেয়ার আর কিছু এজ এজ আছে, গ্রুপ আছে যেখানে এপিলেপসির চান্সটা অনেক বেশি। যেমন ধরুন জন্মানোর পরে, হ্যাঁ, সেখানটাতে একটা এপিলেপসির চান্স থাকে, হ্যাঁ, কিছু কারণবশত। যেমন ধরুন যে বাচ্চারা একটু প্রিম্যাচিওর হচ্ছে, অক্সিজেন সাপ্লাই যদি ব্রেনে কম হয়ে থাকে, বা যে বাচ্চার জন্মের পরে সুগারটা কমে গেল, খুব অনেক বাচ্চারই হতে পারে, যে বাচ্চার ক্যালসিয়ামটা কমে যায়, যে বাচ্চাকে সেপসিস বা ইনফেকশন হলো, এদের চান্স একটু বেশি থাকে। তাহলে ওই একটা সময় যে কিছু যেখানে এপিলেপসির চান্স বাড়ছে, বাট এদের পেছনে একটা কারণ রয়েছে। কি কারণ না, তো সুগার কমে যাওয়া, ক্যালসিয়াম কমে যাওয়া, ইনফেকশন হওয়া, প্রিম্যাচিওর বাচ্চা হওয়া, ব্রেনে অক্সিজেন কম যাওয়া, হাইপক্সিয়া হওয়া, এটা। নেক্সট একটা গ্রুপ হলো ধরুন তারপরে চাইল্ডহুড পিরিয়ডটাতে কিছু এপিলেপসি আছে। যেমন আমি খুব জাস্ট কমনগুলো বোঝানোর জন্য বলছি, যেমন চাইল্ডহুডের মধ্যে অ্যাবসেন্স এপিলেপসি, মানে এই কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়া, এটা চাইল্ডহুডে খুব কমন। এই জন্য কিন্ডারগার্টেন স্কুল বা তার থেকে একটু বড় স্কুলে অনেক ছোট বাচ্চাদের অনেক টিচাররাই ধরে পাঠান যে এই বাচ্চাটা না কিছুক্ষণ এরকম চুপ থাকে, অমনোযোগী, আপনি ডাক্তারকে দেখান। সো গুড, টিচাররাও যে এটা পারসেপশন কিছু কিছু সময় রেখে পাঠান, দ্যাটস ভেরি গুড। বা মা বাবা নিয়ে আসেন। তো দিস ইজ অ্যাবসেন্স এপিলেপসি, এটা ওই চাইল্ডহুড পিরিয়ডটাতে একটা সময় এলো যখন এটা বেশি। এরপরে এলো ওই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, সো জুভেনাইল পিরিয়ডটা, এই পিরিয়ডটায় আবার একটুখানি বেশি, সেখানে ডিফারেন্ট টাইপের এপিলেপসি হয়। এই পিরিয়ডটার এপিলেপসির কিন্তু আমরা যেমন খুব বাচ্চার দেখলাম যে অক্সিজেন কমে যাওয়া, মানে কোনো একটা কারণ থাকছে, এদের কারণটা মেজরিটি কিন্তু ইডিওপ্যাথিক মানে হচ্ছে যাদের একটা জেনেটিক বেসিস আছে, হ্যাঁ। সো পসিবলি একটা জেনেটিক বেসিস আছে। দেখুন এই যে কথাটা বললাম না, সবারই মনে হতে লাগবে যে এই রে, এটা তো তাহলে জেনেটিক এপিলেপসি, আমারও সবারই হবে। তো আমি প্রথমেই 2 লাইন ক্ল্যারিফাই করে দিই জেনেটিক নিয়ে। দেখুন জেনেটিক মানে সবারই হবে এমন নয়। জেনেটিক মানে আই অ্যাম ক্যারিং দ্য জিন,
বাট ম্যানিফেস্টেশন হবে কি না হবে দ্যাট উড ডিপেন্ড আপন মেনি ফ্যাক্টার্স, তাই না? সো মোস্ট কমন জেনেটিক ডিসঅর্ডার যদি নিউরোলজিতে হচ্ছে মাইগ্রেন, খুব কমন। বাট ভাবুন তো সবারই তো মাইগ্রেন হয় না, সব ভাই বোনের হয় না একই সঙ্গে। একজন বোনের খুব বেশি হচ্ছে, ভাইয়ের হয়তো কম হচ্ছে, বা দাদার হলো ভাইয়ের হলো না, তো দুজনেই তো একই, দুজনেরই জিন আছে কিন্তু, বাট পারিপার্শ্বিক পরিস্থিতি নানা রকমের সিচুয়েশনের ওপর ডিপেন্ড করে সেটা ম্যানিফেস্ট করে। সো জেনেটিক বলে ভাববেন না যে সবারই হয়ে যাবে, আমি জাস্ট বোঝানোর জন্য যেহেতু কথাটা ইউজ করলাম বলে, হ্যাঁ। সো ওই সময়টা মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটাই ওই জেনেটিক এপিলেপসিস বা ইডিওপ্যাথিক এপিলেপসি, মানে যাদের এমআরআই নর্মাল, এমআরআই কোনো স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি নেই, তাদেরগুলো ম্যানিফেস্ট করতে থাকে। চাইল্ডহুড পিরিয়ডটা অ্যাবসেন্স যেটা বললাম, সেটা ওই সময় অ্যাবসেন্সেরও ইউজুয়ালি ইমেজিং নর্মাল, ওইটাও এপিলেপসিটা ম্যানিফেস্ট করে। অথবা হতে পারে যদি ব্রেন ডেভেলপমেন্টে কোনো অ্যানোমালি থাকে, মানে নর্মালি না আমরা যখন জন্মাই তারপর থেকে ব্রেনটা আস্তে আস্তে আরও ডেভেলপ করে। সো ওই ডেভেলপমেন্টে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে, সো তাহলে পরে মানে নর্মালি ব্রেনে যে সেল যেখানে থাকার কথা সেখানে না থেকে যদি অ্যাবনর্মালিটি থাকে, সো ব্রেনের যে কটেক্স সেটা যদি ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন থাকে, তাহলে এপিলেপসি সেই সময়টাই চাইল্ডহুডে ম্যানিফেস্ট করতে পারে। এইবারে ইয়াং অ্যাডাল্টে আরও কিছু দু একটা কারণ আছে যে কারণে এরকম এপিলেপসির মতো অ্যাটাক হতে পারে। একটা হচ্ছে ব্রেনে কৃমি, বা খুব কমন ল্যাঙ্গুয়েজে বললাম, একে বলে নিউরোসিস্টিসার্কোসিস। হয় হচ্ছে মেনলি, কৃমি বললে তো আমরা পেটেই বুঝি, তাই না, যে কেন হয় না, তো আমরা বলি খুব বেশি মাটিতে যারা করেছিস, ঠিকমতো খাবার দাবার হাত ধুয়ে খাসনি। এটাও অনেকটা আংশিক তাই যে আমরা যে এই ধরুন ভেজিটেবলস বা এগুলো স্যালাড করে খাই, তো স্যালাডগুলো যদি ঠিকমতো ওয়াস্ট না হয় তাহলে অনেক সময় এই কৃমির লার্ভা বাট এটা থাকতে পারে, অ্যান্ড দ্যাট মে মাইগ্রেট, ওটা পেট থেকে ব্রেনে চলে যায়, হ্যাঁ, দিয়ে তখন ওরা ব্রেনে বাসা বাঁধে। তো সেখান থেকে ব্রেনটা ইরিটেশন হয়, যেই ও বাসা বাঁধলো ব্রেনের টিস্যুগুলোর একটা চঞ্চলতা হলো। আমরা প্রথমেই বললাম যে ব্রেনের নার্ভ সেলগুলোর ইলেকট্রিক্যাল ডিসচার্জের জন্য এপিলেপসি হয়। তো এই কৃমিটা গিয়ে এই চঞ্চলতা বাড়ালো, তার জন্য আমার শরীরে কিছু এপিলেপসির বা মৃগীর বহিঃপ্রকাশ হলো। সিমিলারলি আমাদের দেশে ব্রেনের টিবিও একটা কমন কারণ এপিলেপসির জন্য বা মৃগীর জন্য, হ্যাঁ। সো ব্রেন টিবি বা টিউবারকিউলোমা বলে, মানে এরকম শক্ত হয়ে যাওয়া টিবির জীবাণুগুলো একসঙ্গে থেকে, তো সেটাও হতে পারে। তো কৃমি এবং ব্রেন টিবি আমাদের দেশে একটা বড়সড় এপিলেপসির জন্য। ওই ইয়াং বয়সে আরও একটা এপিলেপসির কারণ আপনাকে বললে আপনি বুঝতে পারবেন যে কেন আমরা, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। ইয়াং বয়সে সবাই হচ্ছে খুব দেদার বাইক চালায়, খুব ঘোরে, অ্যাক্টিভ লাইফ, সঙ্গে মনের খুশি বা এগুলো আমরা বড় হতে হতে আরও যখন বড় হয়ে অনেক সামলে নিই, বাট ইয়াং বয়সে হয়তো ততটা আমরা পারি না। তো সেই জায়গাটা থেকে অনেক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট দেখবেন ইয়াংদের বেশি, হ্যাঁ। তো এই যে যাদের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, এদের একটা হেড ইঞ্জুরি হলো, ট্রিটমেন্ট হলো, উনি ভালো হলেন। এবার অনেকের এই পোস্ট হেড ইঞ্জুরি, ব্রেন ইঞ্জুরির জন্য সেই জায়গাটা থেকে এপিলেপসি হয়, হ্যাঁ। সো পোস্ট ট্রমাটিক এপিলেপসি, মানে একটা ট্রমা হয়েছিল তারপরে এপিলেপসি হলো, এটাও কিন্তু এই ইয়াং পপুলেশনের মধ্যে খুব কমন। তো আমি সেই জন্য বলি যে ব্রেনটা সেবারের মতো বাঁচলেও পরেও যাতে ঠিক থাকে, তার থেকে বাবা আসতে যাওয়াই ভালো, রেদার দেন মানে আমি হেড ইঞ্জুরি হলে তো একটা রিস্ক রয়েছে, তারপর আবার এপিলেপসি আর একটা রিস্ক রয়ে গেল একটু একটু। তো এটা একটা এপিলেপসির কারণ। এরপরে মিড লাইফ বা এই জায়গাটায় অতটা এপিলেপসি আমাদের মধ্যে হয়তো কমন দেখি না। আবার যখন বয়সটা ঠিক 55-60 হতে লাগলো, তখন আবার এপিলেপসির চান্সটা একটু বেড়ে যায়। কেন? এই সময় আমাদের স্ট্রোক হয় বেশি। সো এল্ডারলি যেই হলাম 60, এল্ডারলি বললে দুঃখ পাবে অনেকে, মানে বয়স একটু বাড়লো ধরুন, হ্যাঁ, তো তখন আমার স্ট্রোকের চান্স বাড়লো। তো স্ট্রোক হলে ব্রেনটা একটু জায়গাটা নষ্ট হলো, সেই জায়গাটা থেকে এপিলেপসির ডিসচার্জ হতে পারে, হ্যাঁ। তো পোস্ট স্ট্রোক এপিলেপসি, যত বয়স বাড়ে তত আমাদের টিউমার হওয়ার প্রবণতা বাড়ে। সো ব্রেন টিউমার বা শরীরের কোথাও থেকে টিউমারটা ছড়িয়ে যাওয়া, মেটাস্ট্যাসিস, সেগুলো বেড়ে গেল, তাহলে সেই এপিলেপসিগুলো আমাদের এই বয়সের মধ্যে প্রবণতা দেখা যায়। সুতরাং দেখুন এপিলেপসি সব বয়সেই হলো, কিন্তু আপনি একদম ঠিক বলেছেন, কিছু এজ আছে যেখানে আমরা খুব কমন, সো জন্মের পরে, তারপরে চাইল্ডহুডে, তারপরে অ্যাডোলেসেন্টে, তারপরে অ্যাডাল্টে, তারপরে এল্ডারলিতে। সো মধ্যেখানে বেশ কিছু স্কিপ জায়গা যেখানে চান্স আমাদের মনে হয় কম। একদম। এই কোয়েশ্চেনটার মানে উত্তর দেওয়ার আগে আমি আর একটা জিনিস খুব বলি, একটা কমন জিনিস কখনো ভেবে দেখেছে যে হঠাৎ করে এতগুলো মিথস হঠাৎ এই এপিলেপসির সঙ্গে কেন হয়েছে? হ্যাঁ, কেউ বলে না এপিলেপটিক অ্যাটাক হলে ওকে ভূতে পেয়েছে, ওকে পেঁচোই পেয়েছে, কেউ এসে পেঁয়াজ শোকায়, কেউ এসে জুতোও শোকায়, কেউ এসে আবার ঝাড়ু দিয়ে পিটিয়েওছে, এরকমও আমরা দেখেছি, কেউ নাকটা চেপে ধরে। সো আমার বলার উদ্দেশ্য এটাই, কারণ এখানে অনেক জনতার দরবার, তারা জানতে পারবে যে এগুলো কোনোটাই করা উচিত নয়, বিজ্ঞানসম্মত।
তো আমার বলার উদ্দেশ্য এটাই যে একটা মাস আমরা যদি কাউকে দেখি যে ইলেকট্রিক অ্যাটাক হচ্ছে, রাস্তায় হোক, অফিসে হোক, কলিগকে দেখলাম, তো হোয়াট শুড উই ডু? এটা খুব ভেরি ভাইটাল। কিচ্ছু করতে হবে না, আপনি জাস্ট ওকে যে কোনো একদিকে পাশ ফিরিয়ে শুয়ে রাখবেন। দ্য সায়েন্স বিহাইন্ড ওয়ান সাইড ইজ, মুখ থেকে যে গ্যাজলা বেরোচ্ছে যেন শ্বাসনালীতে না যায়, সব বাইরে বেরিয়ে আসে। সো যে কোনো একটা সাইডে যদি কারো টাই বা এগুলো কিছু টাইটলি থাকে তো সেটাকে একটু খুলে দেবো। হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না, আপনি ওখানেই রাখুন, তারপরও নিজের থেকেই জ্ঞান ফেলবেন। এইবারে আমি ওই কোয়েশ্চেনটা, কেন এত কিছু আছে বা আমরা বিশ্বাস করি, কেউ এসে বলে না রে আমি নাক চেপে ধরেছিলাম বলেই না ওর জ্ঞানটা ফিরল। কারণ আপনাকে প্রথমেই বলেছি এপিলেপসি দুষ্টু নিউরনের দুষ্টুমির জন্য। তো দুষ্টু নিউরন কিন্তু যতক্ষণ দুষ্টুমি করবে ততক্ষণ হবে, তারপরে তো এক্সস্ট হয়ে যাবে। ক্লাসের যে ছেলেটা দুষ্টুমি করে সবসময় দুষ্টুমি করে না, তো যতক্ষণ করবে ততক্ষণ দুষ্টু। এই দুষ্টু নিউরনের দুষ্টুমি কমলেই অ্যাটাকটা চলে যাবে। সো এভরি এপিলেপটিক অ্যাটাক ধরুন ট্রানজিয়েন্ট, কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের জন্য। সো আপনি আমি ওই মিনিটের মধ্যে যাই করব তাতেই কিন্তু মনে হবে আমি ওটা করেছিলাম বলেই অ্যাটাকটা থেমেছে। ইটস এ কমন ন্যাচারাল আমাদের হিউম্যান বিহেভিয়ার, যে আমি ওকে ঝাড়ু দিয়ে পিটিয়েছিলাম বলেই ওর অ্যাটাকটা থেমেছে, আমি এক বালতি জল ঢেলেছিলাম বলেই হয়েছে, লাইক দোজ। বাট বিশ্বাস করুন ওটা না করলেও ওই সময় করতো, না করলেও একই জায়গাতে টার্মিনেট। সো এটাই বলার যে এই জন্যই এপিলেপসির সঙ্গে এত কিছু মিথ রয়েছে। হ্যাঁ, কেউ এর কাছে যায়, কেউ বাবার কাছে যায়, কেউ অমুকের কাছে যায়, কেউ ওইদিকে এটা দিল ওটা দিল, হোয়াটএভার। বাট দ্য থিং, ওইটুকু সময় যাই করবেন আপনার মনে হবে এটা করেছিলাম বলে হলো, ওটা না করলেও কিন্তু একই হতো। তো সায়েন্স সেজ যে আপনি যে কোনো একদিকে পাশ ফিরিয়ে শুয়ে রাখবেন। আননেসেসারি স্টিগমাটাকে আমাদের তুলতে হবে। মানে আই এম থ্যাঙ্কফুল আপনাদের কাছে, মিডিয়ার কাছে, যে সবাই এগিয়ে এসেছে এই ব্যাপারে। হ্যাঁ, যে অ্যাটলিস্ট আগে যেটা ছিল যে এপিলেপসি ওরে বাবা, হ্যাঁ এই প্রথমে বললে এমনও হয়েছে ডাক্তারবাবু মেয়ের এপিলেপসিটা কি বলবো। এখন আমি যাদেরকে অ্যালবামে আপনাকে দেখাতে পারি এর প্রত্যেকে মানে জাস্ট ডিসক্লোজ করে যে আমার এপিলেপসি আছে। মানে বলি আপনি গর্ববোধ করবেন, কি আছে গর্ভবতী এসেন্স, আরে কারো প্রেশার সুগার আছে, তো আপনার এপিলেপসি আছে, খারাপটা কি আছে? খারাপ তো কিছু নেই, আপনি তো নিজে বয়ে আনেননি, ডেকে আনেননি। ইট ক্যান হ্যাপেন টু মি টুমরো। বাট ডিসক্লোজ করলে রিলেশনশিপ গোজ গুড, লাইক দোজ নিয়ে আসুন, আই ক্যান টক টু দেম, কাউন্সেল, অ্যান্ড আপনারাও প্ল্যানিং করে সব কিছু করুন। দ্যাট ওয়ে ইউ ক্যান লিড। অ্যান্ড আই উড জাস্ট আর্জ এ বুক যে এটার প্রপার ট্রিটমেন্ট রয়েছে, এটা ঠিকমতো ডায়াগনোসিস হলে, ট্রিটমেন্ট হলে পরে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন করা যায়। লিমিটেশনস খুব কম, মেজরিটি এপিলেপসি বা মৃগী রোগ হচ্ছে বিনাইন, অল্প কিছু ওষুধ খেলেই, একটা দুটো ওষুধেই কন্ট্রোল থাকে। আপনি আপনার জীবনের যা ইচ্ছা আকাঙ্ক্ষা সব পূরণ করতে পারেন। এখান থেকে ওই বাকি যে আমাদের মধ্যে কুসংস্কার রয়েছে সেইটাকে দূর করে দিয়ে অন্য একটা অসুখকে আমরা যেমন করে ভাবি, চিন্তা করি, সেরকমভাবে ট্রিটমেন্ট করে এগোতে পারলেই আমরা একটা সুস্থ সুন্দর সমাজ উইথ এপিলেপটিক পপুলেশনস উই ক্যান ক্রিয়েট, আমরা তৈরি করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু, এত সুন্দর করে আমাদের বোঝাবার জন্য। এবং দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা এই অনুষ্ঠান দেখার পর আপনাদেরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে ডাক্তারবাবুর কাছে, ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে যান এবং সেখানে গিয়ে সেই প্রশ্ন লিখুন। আমরা ডাক্তারবাবুর কাছে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন পৌঁছে দেবো এবং আপনারা তার উত্তরও পেয়ে যাবেন। আর আপনারা সবাই দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। সকলে ভীষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।